জেনপাস হচ্ছে 2025-এর পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য একটা সুখবর যে SMFWBEE অর্থাৎ যেটার মাধ্যমে তোমরা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে, সেই কোর্সটা কিন্তু শুরু হয়ে গেছে, তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা আজকে আগে এই কোর্সটা সম্পর্কে জানবো যে এই পরীক্ষাটা দিয়ে পরে তুমি কী কী কোর্স করতে পারবে, কোর্সগুলোর ডিউরেশন কী, তার ভবিষ্যৎ কী, তুমি তোমার কী রকম প্যাকেজ পেতে পারো, কোথায় কোথায় পরীক্ষা সেন্টার পড়বে, কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, যাবতীয় যত কিছু ডিটেলস হওয়ার কথা সব কিছু আলোচনা করবো। তার সাথে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, সব কিছু একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। সবচেয়ে প্রথমে আমরা একটা একটা করে জিনিস আগে শুরু করি। সবচেয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। আজকের থেকে অর্থাৎ 2 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমাদের এই ফর্ম ফিল আপ কতদিন চলবে? 4-7 পর্যন্ত চলবে, অর্থাৎ 1 মাসের মতন তোমরা সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করা। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে? 8/7 তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে হবে? সেই পরীক্ষাটা হবে 13/7/2025-এ, 13ই জুলাই তোমাদের পরীক্ষা হবে। লাস্ট জিনিস হচ্ছে তোমাদের মানে রেজাল্ট কবে বেরোবে, সেটা হচ্ছে 27/7/2025-এ তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? তো আসি যে তোমাদের কোথায় কোথায় সিট পড়বে, ঠিক আছে? এটা কি বললাম, এটা একটা অফলাইন বেসড একটা পরীক্ষা, OMR এর উপর ভিত্তি করে তোমরা পরীক্ষাটা দেবে, CBT মোড নয়, অর্থাৎ কম্পিউটার বেস নয়, ঠিক আছে? 2 বছর হয়েছিল, সেটা করোনার জন্য হয়েছিল। কোথায় কোথায় সিট পড়বে তোমাদের, মানে কোন কোন ডিস্ট্রিক্টে সিট পড়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কলকাতা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, মালদা, নদিয়া আর মুর্শিদাবাদ। এই ডিস্ট্রিক্টগুলোতে প্রচুর এক্সাম সেন্টার আছে। এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় তোমার এক্সাম সেন্টার পড়বে। তোমার বাড়ির নিকটবর্তী যেটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট হিসেবে তুমি সিলেক্ট করবে, তাহলেই তোমার নিকটবর্তী জায়গাতে সিট পড়বে। আচ্ছা, যদি বলা হয় এক্সামের প্যাটার্ন কি, সেই প্যাটার্নটা একটু ভালোভাবে জেনে নাও। তোমাদের পরীক্ষায় বলেছিলাম লাস্ট উইক অফ জুলাই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই 3টে সাবজেক্ট নিয়ে আমাদের পরীক্ষা হয়। এই পরীক্ষাটা কারা দিতে পারবে? প্রথমত এই পরীক্ষাটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই দিতে পারবে, আর্টসের স্টুডেন্টরা এই পরীক্ষাটা দিতে পারবে না। শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট হলেই চলবে না, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্টের কম্বিনেশন থাকাটা জরুরি। যদি কারোর ফিজিক্স, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, বায়োলজি নেই, এই 3টার মধ্যে একটা সাবজেক্ট কম্বিনেশন নেই, তাহলে কিন্তু সে দিতে পারবে না। এরপর কত কি করে মার্কস থাকে সেটাও একটু দেখে নাও। ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটোতে হচ্ছে 25 করে মার্কস থাকে, আর বায়োলজিতে 50 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। টোটাল 100 মার্কসের পরীক্ষার সময় কতক্ষণ দেওয়া হয়? হিউজ সময় দেওয়া হয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়। 10টার থেকে পরীক্ষা শুরু হয়, দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা চলে। এত সোজা পরীক্ষা, এত সময় দেওয়া হয়, এমন পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে আর দ্বিতীয় একটা হয় না। এর কোশ্চেন লেভেল খুব ইজি হয়, খুবই ইজি। পশ্চিমবঙ্গে যত যত পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে ইজি লেভেলের কোশ্চেন হয়ে থাকে SMFWBEE পরীক্ষা। দ্বিতীয় জিনিস কি, যে পরীক্ষার জন্য যে 100 নম্বরের কোশ্চেন, অর্থাৎ 100টা কোশ্চেন করতে সময় দেওয়া হয় 3 ঘন্টা, যেটা কম্পিটিটিভ লেভেলে কোথাতেও দেওয়া হয় না। তোমরা জানো যে জেনপাস ইউজির যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রেও আমরা হচ্ছে 100টা কোশ্চেন মানে 115 মার্কস করতে আমাদেরকে সময় দেওয়া হয় মাত্র 90 মিনিট। সেখানে এখানে এত সময় দেওয়া হয়, হিউজ টাইম দেওয়া হয়, দ্বিগুণ সময় দেওয়া হয়, ঠিক আছে? তার জন্য অনেক ইজি পরীক্ষা, অনেক ইজিলি অনেকে মার্কস তুলে নিতে পারে বা অনেক ভালো রেজাল্ট করে নিতে পারে অনেক ইজিলি। আমাদের কোচিং থেকে যারা হচ্ছে, আমরা স্পেসিফিক্যালি SMFWBEEর জন্য কোচিং দিই না, আমরা জেনপাসের জন্যই তাদেরকে গাইড করে দিই। তারা সকলে গিয়ে পড়ে মানে কমসে কম 30-40 জন থাকে যারা 100-র নিচে র্যাঙ্ক করে, ঠিক আছে? এরকম স্টুডেন্ট হাতে গোনা পাবে আর কি। এতটাই সোজা পরীক্ষা হয় আর কি, চিন্তার কিছু নেই। যারা আমাদের সঙ্গে কোচিংয়ে জেনপাস ইউজির কোচিং নিচ্ছে তারা বিন্দাস থাকো, তোমরা এখানে অনেক ভালো র্যাঙ্ক করে নেবে। এরপর আসছি এর ভবিষ্যৎ কি না কি, সেগুলো সবেতে আসছি আমি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে সাবজেক্ট কম্বিনেশনের পরীক্ষা হবে। প্রতিটা সাবজেক্ট থেকে মানে 25 আর 50, প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1 করে। কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই, এটাও সবচেয়ে বড় ব্যাপার যে কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই। টোটাল 100 মার্কসের পরীক্ষা, 1 মার্কস করে প্রতিটা MCQ হবে, অনলি 1 কারেক্ট অ্যান্সার টাইপ হবে। আর এটা তুমি বাংলা ইংরেজি দুটো ভার্সনই তুমি এটা পেয়ে থাকবে, অর্থাৎ বাংলাতেও তুমি কোশ্চেনটা পাবে, ইংলিশেও তুমি কোশ্চেন পাবে, বাইল্যাঙ্গুয়াল হবে। কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই, এটাও বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাকে প্রথমত ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, যেটা সবাই আশা করি যারা ভিডিও দেখছো। তোমার বয়স মিনিমাম 17 বছর হতে হবে। তৃতীয় জিনিস কি, তোমাকে এইচএসএ পাস করতে হবে। শুধুমাত্র এইচএসএ পাস করা নয়, এইচএসএ হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই 3টা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি থিওরি আর প্র্যাকটিক্যালে পাস করতে হবে। তুমি যখন ফর্ম ফিল আপ করাটা আজকে আমি দেখাবো তোমাকে, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে পরে তুমি দেখতে পাবে তোমাকে ওখানে সব কিছুর মার্কস পুট করতে হচ্ছে। থিওরির মার্কস, প্র্যাকটিক্যালের মার্কস আলাদা আলাদাভাবে পুট করতে হবে। তখনই ওরা ফিল্টার আউট করে নেয় যে তুমি পরীক্ষার জন্য এলিজিবল হবে কি হবে না, ঠিক আছে? তো এইখানে তোমাকে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যালে পাস করেছো, থিওরিতে পাস করোনি, যেটা অনেক স্টুডেন্টের হয়ে থাকে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এলিজিবল নয়। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রতিটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোতেই পাস করতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখো
আচ্ছা, ফর্ম ফিল আপ কোথা থেকে করবো আমরা সেই বিষয়ে একটু বলে দিই। এটা হচ্ছে SMFWB এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে তোমাদেরকে যেতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে যাওয়ার পর দেখো ডান দিকের উপর দিকের কোণে অ্যাপ্লাই অনলাইন আর অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে দুটো অপশন পাবে। তো আমরা প্রথমে এই অ্যাপ্লাই অনলাইন অপশনটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে যে সেকশন আসবো, এখানে হচ্ছে তোমাদেরকে সব পুট করতে হবে। কি কি পুট করতে হবে? প্রথমত তোমার নিজের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে। যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেবে। তোমার ডেট অফ বার্থ পুট করবে, তোমার মোবাইল নাম্বারের 10টা ডিজিট যেটা সেটা এখানে পুট করবে, তোমার ইমেল আইডি এখানে লিখবে, তোমার মোড অফ এক্সাম এখানে তুমি সিলেক্ট করতে পারবে, শুধুমাত্র অফলাইন পেন এন্ড পেপারে সিলেক্ট করতে পারবে। তার সাথে হচ্ছে তোমাকে যেই ডিস্ট্রিক্ট মানে কোন সিটিতে তুমি দিতে চাইছো সেই সিটিগুলো চয়েস করবে। তোমার কাছাকাছি যে সিটি আছে সেই সিটি তুমি চয়েস করবে, যে তোমার যেটা মনে হচ্ছে তোমার কাছে বাড়ির লোকেশনের থেকে কাছে হবে সেটাকে তুমি চয়েস করবে। নিচে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলেছে। এই পাসওয়ার্ড ক্রিয়েটের জায়গাটা এই যে এখানে যে ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এই জায়গাটাকে একটু ভালোভাবে বলে দিই, একটু ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? প্রথমত তোমার যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডটাতে একটা ক্যাপিটাল লেটার লিখতে হবে। সাপোজ ধরো তোমার নাম হচ্ছে রাজু, RAJU লিখলাম, ঠিক আছে? @ লিখবো আমরা, দিয়ে দেখো কতগুলো হলো, 1 2 3 4 5, আর 3টাই একমাত্র দিতে পারবো। সেই 3টা হচ্ছে আমরা কি দেবো, নিউমেরিক্যাল দেবো, ঠিক আছে? অর্থাৎ টোটাল 8খানা ক্যারেক্টার হবে, 8টার বেশি ক্যারেক্টার তুমি করতে পারবে না। প্রথম জিনিস, একটা ক্যাপিটাল রাখতে হবে, মিনিমাম একটা ক্যাপিটাল থাকবে, মিনিমাম একটা স্মল থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, আর নিউমেরিক্যাল থাকবে। এই স্পেশাল ক্যারেক্টারের বদলে তুমি হ্যাশট্যাগও ইউজ করতে পারো, বা হচ্ছে ডলারের যে সাইন হয়ে থাকে সেই ডলারের সাইনও তুমি ইউজ করতে পারো। আচ্ছা, নিচে হচ্ছে যে ভেরিফিকেশন কোডটা রয়েছে, এই ভেরিফিকেশন কোডটা এখানে পুট করে পরে সাবমিট করবো, তাহলে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। এখনো পর্যন্ত অনেক প্রসেস আছে, আমি ধীরে ধীরে আসছি, বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি একটা ক্যান্ডিডেটের এটা ফিল আপ করি, তারপর তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। সাবমিট করার সাথে সাথে তোমার কাছে একটা অপশন আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ইয়েসটাতে ক্লিক করবে। এরপর তুমি আবার পুনরায় এই একটা পেজে ফিরে চলে আসবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এরপর আমাদেরকে যেতে হবে কোথায়, এই অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে সেকশনটা রয়েছে এখানে যেতে হবে, ঠিক আছে? তোমার যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে অলরেডি একটা রেজিস্ট্রেশন নাম্বার, যেটা এখানে দেখো লেখা রয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা চলে গিয়েছে। তুমি পাসওয়ার্ডটা নিজের থেকে ক্রিয়েট করেছিলে, সেই পাসওয়ার্ডটা তুমি পেয়ে যাবে, আর সিকিউরিটি পিনটা রয়েছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবো, পাসওয়ার্ডটা পুট করবো, সিকিউরিটি পিনটাকে এখানে পুট করে পরে লগ ইন করবো। তো আমি লগ ইনটা করে নিই। একটা জিনিসকে মনে রাখবে যে তোমার কিন্তু যেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা তোমার মোবাইল নাম্বারে আসবে, তোমার ইমেলে যাবে। তুমি যদি ওগুলো ভুল দাও তাহলে কিন্তু তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য সাবধানে ভালোভাবে ভেবেচিন্তে দেবে, ঠিক আছে? চলো আমি এটাকে পুট করে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার সাথে সাথে তুমি এরকম একটা পেজে আসবে যেখানে সবচেয়ে প্রথমে তোমাকে ফাদার্স নেম দিতে হবে, তারপর মাদার্স নেম দিতে হবে, এবার গার্জেন নেম দিতে হবে। এবার গার্জেন নেমে তুমি তোমার বাবা বা মায়ের যে কোনো একটা নাম দিতে পারবে। নিচে হচ্ছে রিলেশনশিপ উইথ গার্জেনটাতে লিখে দেবে ফাদার বা মাদার, যেটা তুমি দিচ্ছ, যার নাম দিচ্ছ সেটা তুমি লিখে দেবে, ঠিক আছে? বাবার মানে ফাদার্স মোবাইল নাম্বার দিতে হবে, মায়ের মোবাইল নাম্বার দিতে হবে। এরপর যদি না থাকে তখন তুমি যে কোনো তোমার রিলেটিভের একটা মোবাইল নাম্বার দিতে হবে, ম্যাটার করে না। তুমি যে নাম্বারটা দিয়ে পরে প্রথম রেজিস্টার করেছিলে সেই নাম্বারটা সঠিকভাবে দেবে, সেটা হলেই ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করবে যে তোমার জেন্ডার কি রয়েছে, এখান থেকে তুমি পেয়ে যাবে। রিলিজিয়ন তোমার কি, যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কি বটে সেটা তুমি দিবে এখান থেকে। ন্যাশনালিটি অলরেডি ইন্ডিয়ান সিলেক্ট থাকবে, কারণ এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এইখান থেকে তোমার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা তোমাকে পুট করতে হবে। বাংলা শিক্ষার যে আইডি, এটা যদি তোমার না থেকে থাকে কোনো অসুবিধার কিছু নেই, অনেক স্টুডেন্টের থাকে না। যারা এইচএস পরীক্ষার সময় PPR/PPS করো তাদেরই একটা আইডি থেকে থাকে। যদি না থাকে কোনো প্রকার কোনো অসুবিধার কিছু নেই, এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে, ঠিক আছে? আর যদি দরকারি হয়, এবার বাংলা শিক্ষা বলে সার্চ করবে গুগলে, তো বাংলা শিক্ষার একটা ওয়েবসাইট বেরোবে, সেখানে গিয়ে পরে তোমাকে রেজিস্টার করতে হবে তোমার এইচএস এর মার্কশিট দিয়ে পরে, তাহলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি তুমি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তোমার ডোমিসিয়াল স্টেটটা কি, তুমি কোন স্টেটের মধ্যে পড়ছো, অবভিয়াসলি তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়বে, সেটাকে তুমি এখান থেকে পুট করবে। হোম ডিস্ট্রিক্ট কি সেটাকে তুমি এখানে সিলেক্ট করবে, আর ক্যাটাগরি তোমার কি সেটাকে সিলেক্ট করবে। আমি আবারও বলছি, ক্যাটাগরি যখন সিলেক্ট করবে সাবধানে সিলেক্ট করবে, কারণ এই ক্যাটাগরিতে ওবিসি কারা সিলেক্ট করবে, ওবিসি কিন্তু যারা 66টা মানে শ্রেণীর মধ্যে রয়েছে তারাই কিন্তু ওবিসিতে সিলেক্ট করবে, আদারওয়াইজ সিলেক্ট করো না। তুমি যদি যে কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ে থাকো তোমায় কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, যেটা আমি দেখিয়ে দিই। যে তুমি যদি এইখানে আজকে হচ্ছে তোমার এইখানে ক্যাটাগরিতে তুমি যদি ওবিসি সিলেক্ট করো, তখন তোমাকে এখানে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট একটা সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে? তো এটাকে মাথায় রাখবে। তুমি যদি এখানে ইডাব্লিউএস সিলেক্ট করো, তো সেই ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেটটাকে আপলোড করতে হচ্ছে। যদি ইডাব্লিউএস সার্টিফিকেট এখনো না পেয়ে থাকো, তোমার কাছে 1 মাসের মতন সময় রয়েছে, এই সময়ের মধ্যে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট রেডি করে পরে সাবমিট করে দাও, নয়তো অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর একটা হচ্ছে তোমাকে দেবে আর কি খসড়ার মতন দেবে, যে তুমি অ্যাপ্লাই করেছো, এটা প্রসেসিং আছে, সেটাকেও আপলোড করে দিতে পারো। কারণ তুমি দেখিয়ে দিতে পারবে যে 1 মাস পরে যখন তুমি পেয়ে যাবে, পরীক্ষা দেওয়ার পর যখন ভেরিফিকেশন করতে যাবে তখন তুমি শো করাতে পারবে, তুমি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? এটাকে মাথায় রাখবে। আর তুমি কারা হচ্ছে ওবিসির মধ্যে পড়বে, যদি তুমি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওবিসির থেকে তোমার বাতিল হয়ে গিয়েছে, তুমি কিন্তু জেনারেল হিসেবে নিজেকে এখানে পার্টিসিপেট করাবে, কারণ তুমি ওবিসি এনসিএল পাবে না। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই যারা ওবিসি এ বা বি সিলেক্ট করবে তাদেরকে এখানে ওবিসি সার্টিফিকেটটার সাথে চেষ্টা করবে এনসিএলটা আপলোড করতে। আর অ্যাকচুয়ালি লাগে ওবিসি এনসিএলটা, ওবিসি সার্টিফিকেটটা লাগে না, ওবিসি এনসিএলটা লাগে। যদি তোমার ওবিসি এনসিএল ওবিসি সার্টিফিকেট ওবিসি এনসিএলটা যদি একসাথে মার্জ করে একটা পিডিএফ বানিয়ে নাও,
তাহলে আপলোড করে দেবে, সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, ব্যাস। বাকি হচ্ছে আমরা এখানে চলে আসবো, এইখান থেকে হচ্ছে তোমার মানে কবে ইস্যু হয়েছে সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। এই যে এখানেই আসল ব্যাপারটা, যে এই ওবিসি এটা যেটা ইস্যু ডেটটা, এই ইস্যু ডেটটা ওবিসি এনসিএল এর ইস্যু ডেটটা দিতে হয়, যেটা 31শে মার্চ 2025 পরে করতে হবে। এনসিএল তোমাকে বের করতে হবে, 2-3 দিনের মধ্যে এনসিএল বেরিয়ে যায়, সেই এনসিএলটা বের করে আমার দেবে একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা ফলো করবে, বুঝতে পেরে যাবে। নিচে হচ্ছে এডুকেশনাল ডিটেলসে তুমি ক্লাস 12 এর কোন বোর্ড থেকে পড়েছো, যে ওয়েস্ট বেঙ্গল মানে তোমার কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যদি পড়েছো সেটা দেবে, আদারওয়াইজ তুমি যেই বোর্ড থেকে পড়েছো সেই বোর্ড থেকে দেবে। ঠিক আছে, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, আচ্ছা এরকম একটা বোর্ড থেকে পড়েছি, এটা পাচ্ছি না আমি, দেখতে হবে, আছে না খুঁজে নেবে। পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ হিসেবে না সিজিপিএ হিসেবে দিতে হবে তোমাকে। এখানে রোল নাম্বার দিতে হবে, যে তোমার এইচএস এর যে রোল নাম্বারটা কোন ইয়ারে পাস করেছো তুমি, মানে 2025-এ দিয়েছো না 2024-এ দিয়েছো, সবটাই করতে পারবে। ম্যাক্সিমাম মার্কস কত ছিল, যে 500 মার্কসের পরীক্ষা দিয়েছো, তাতে হচ্ছে কত মার্কস তুমি অবটেন করেছো। ঠিক আছে, এরপর তোমার 6টা সাবজেক্ট ছিল, ম্যাক্সিমাম মার্কস 600, তুমি অবটেন করেছো একটা, তো তুমি যে কোনো একটাকে ফলো করতে পারো। তোমার যেটা হচ্ছে সবচেয়ে লো মার্কস হয়ে পড়ে মার্কস থেকে বেরিয়ে গেছে, মানে যে মার্কসটা কাউন্ট হয়নি, তুমি ওই মার্কসটাকে না ধরে পড়েও করতে পারো। তুমি দেখা যাবে যে 500-র মধ্যে তুমি এত পেয়েছো, জাস্ট দেখা যায় তুমি পাস করেছো কি করনি। এইচএসে তুমি লিখবে যে ম্যাক্সিমাম মার্কস 500, আর তোমার রেজাল্টে যত মার্কস লেখা আছে 450, 430, 20 যা লেখা আছে সেটাকে তুমি পুট করবে, অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখানে ফিজিক্স, দেখো ফিজিক্সটাকে আবার রিটাইপ করতে হবে, কেমিস্ট্রিটাকে রিটাইপ করতে হবে, বায়োলজিটাকে রিটাইপ করতে হবে। কি কি করতে হবে, থিওরিতে কত মার্কসের থিওরি, যেমন ফিজিক্সের থিওরি কত 70, এই কেমিস্ট্রির থিওরি কত 70, আর বায়োলজির থিওরি কত 70, সেটাকে পুট করবে। তোমার এইখানে হচ্ছে যে থিওরির পাসিং মার্কস কত সেটা তোমাকে দিতে হবে, যেমন থিওরিতে পাসিং মার্কস কত 21, সবগুলোতে আমাদেরকে 21 লিখতে হবে। ঠিক আছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলোতে এখানে 70 লিখবে, এখানে 21 লিখবে, সিমিলারিতে এটা তো 70 লিখবে, এটা তো 21 লিখবে। এরপর থিওরিতে কত তুমি মার্কস পেয়েছো, মানে তুমি কত মার্কস সিকিউর করেছো। সাপোজ তুমি থিওরিতে 70-এর মধ্যে 55 সিকিউর করেছো, এখানে 55 লিখে দিলে। তোমার এরপরে আসবে এই সাইডটাতে যে প্র্যাকটিক্যালের, যে প্র্যাকটিক্যাল কত, তোমার প্র্যাকটিক্যাল কত মার্কসের, প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কসের, অবভিয়াসলি 30 মার্কসের, এখানে অটোমেটিকলি পাস লেখাটা উঠে যাবে। এরপর তুমি প্র্যাকটিক্যালের পাসিং মার্কস কত, প্র্যাকটিক্যালের পাসিং মার্কস হচ্ছে 9। এরপর তোমার কত পেয়েছো তুমি, তার মধ্যে 30-এ ধরো 30ই পেয়েছো, তার তুমি পাস হয়ে যাবে। কিন্তু যদি তুমি এখানে 9 না পেয়ে 8 পাও, তখন কিন্তু তুমি এখানে ফেল হয়ে যাবে, তোমার এখানে পুট করতে পারবে না, তোমাকে পাস করতেই হবে, তবে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে, আদারওয়াইজ তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে না। সিমিলার হইতে সেগুলোকে বারবার ধরে রিপিট করতে হবে। আমি বলে দিচ্ছি, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে হয়ে থাকো, থিওরির ফুল মার্কস হবে 70, প্র্যাকটিক্যালের ফুল মার্কস হবে 30, থিওরির পাসিং মার্কস হবে 21, আর প্র্যাকটিক্যালের পাসিং মার্কস হবে 9। ঠিক আছে, ব্যাস এটা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। বাকি হচ্ছে এখানে অ্যাড্রেস, তোমার নিজের যে অ্যাড্রেস আধার কার্ডে লেখা রয়েছে সেই অ্যাড্রেসটাকে পুট করবে, পুলিশ স্টেশন দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, তোমার স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে। বাকি কি কি আপলোড করতে হবে, তোমাকে তোমার নিজের যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফ আপলোড করতে হবে, তোমার সিগনেচার আপলোড করতে হবে, ক্লাস 12 এর মার্কশিট আপলোড করতে হবে, আর তোমার এজের প্রুফ হিসেবে তোমাকে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড আপলোড করতে পারো, নয়তো তোমার যে ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেই ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো। এরপর তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরির সার্টিফিকেট আপলোড করতে হবে, ওবিসি এনসিএল আপলোড করবে, বেটার হয় ওবিসি সার্টিফিকেট, ওবিসি এনসিএল সার্টিফিকেটকে মার্জ করে আপলোড করে দেবে। এগুলো ম্যানুয়ালি সবকিছু চেক হয়, যদি কিছু ভুলভ্রান্তি থাকে উইদিন 5 to 7 ডেজ তোমাদেরকে আবার রিটার্ন করে দেওয়া হয়, একটা মেল আসবে বা মেসেজ আসবে, যে বলা হবে যে আবার নতুনভাবে রি আপলোড করো, বা এই জায়গায় তুমি ভুল করেছো এটাকে সংশোধন করে নাও। ঠিক আছে, বাকি নিচে হচ্ছে এই আই হেয়ার বাই চেকটাতে ক্লিক করে পরে আমরা সেভ করব। সেভ করার পর আমাদের কাছে পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্টটা করে দিলে আমাদের পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট করতে হবে 600 টাকা, কোনো প্রকার ক্যাটাগরিদের জন্য যে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এমন কোনো ভাগ নেই, সকলের জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে। এই ছিল পুরো ডিটেলস, কেমনভাবে ফর্ম ফিল আপ করবে। আর বাকি হচ্ছে তোমরা এই কোর্সটা থেকে কি কি করতে পারবে, কি কি কোর্স করতে পারবে, সেটা খুব ইম্পর্টেন্ট, জানাটা দরকার। আর কোন কোন কোর্সের ভবিষ্যৎ কিরকম সেগুলো আমি হালকা তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। দেখো এইখানের মধ্যে ডিএমএলটি যে কোর্সটা রয়েছে, ডিসিসিটি আর ডিওটিটি, এই কোর্সগুলো খুবই ভালো কোর্স। ঠিক আছে, তার সাথে বর্তমান যুগে এই ডিপিটি যেটা হচ্ছে ফিজিওথেরাপিস্টের কোর্সটা, যেটা অনেকে ব্যাচেলারে বিপিটি করে থাকে, তো এই কোর্সটার এখন ডিমান্ড কিন্তু প্রচুর বাড়ছে। ঠিক আছে, এই কোর্সটার ডিমান্ড কিন্তু প্রচুর বাড়ছে, মানে তুমি যদি এই কোর্সটা করে রাখো, তুমি যেমন হচ্ছে তোমার একটা বিভিন্ন তোমাদের এরিয়াতে দেখবে বিভিন্ন ডাক্তারের চেম্বার বসে, তাই না, বিভিন্ন ওষুধ দোকানের সাথে লিঙ্ক হয়ে এক একটা ডাক্তারের চেম্বার বসে, তো সেই ডাক্তারদের সঙ্গে তুমি থাকতে পারবে। কোনো ধরো কারুর শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, তুমি সেখানে মানে পার্সোনাল ফিজিওথেরাপিস্ট হিসেবে তাদেরকে ট্রিট করতে পারবে, তখন তোমার কিন্তু ওখান থেকে একটা ভালো মাইনের আর কি টাকা ইনকাম হয়। তো তোমার ইনকামের সোর্সের হিসেবে বলছি, এটা কিন্তু একটা ভালো জায়গার দিকে ধীরে ধীরে যাচ্ছে। তাছাড়াও এই ইসিজি টেকনিশিয়ানেরও কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে তোমার, তার সাথে তোমার ডিআরডি আর ডিআরটি, এই দুটো
একটা তোমার ডিআরডি ডায়াগনোসের আর একটা টেকনিশিয়ানের, দুটোরই কিন্তু খুব ভালো গুরুত্ব আছে। এতগুলো যেগুলো দিলাম এদের কিন্তু খুব ভালো গুরুত্ব আছে, ভালো বেশি সবচেয়ে বেশি গুরুত্ব কি ডিএমএলটি, ডিসিসিটি, ডিওটিটি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরোয় হচ্ছে ডিএমএলটির বেরোয়, তার সাথে এখন বর্তমান যুগে এগুলোও বেরোচ্ছে। এরপর সবচেয়ে বেশি ডিমান্ডিংও হচ্ছে, বিগত কয়েক বছর ধরে চলে আসছে, জবের থেকে শুরু হয়েছে। এই মেডিকেল ল্যাবরেটরির গুরুত্বই আলাদা, ঠিক আছে, কিন্তু বাকি যেগুলো বললাম এগুলোরও কিন্তু গুরুত্ব রয়েছে, তো এগুলোর দিকেও তুমি যেতে পারো। এরপর তুমি শুধুমাত্র এখনকার যেটা হয়েছে ম্যাক্সিমাম চাকরি এইদিকে কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, ঠিক আছে, মানে তোমাকে কন্ট্রাক্ট হিসেবে রাখবে। এবার কন্ট্রাকচুয়ালটাকেই তুমি পার্মানেন্ট হিসেবে ধরে নিতে পারো, কারণ ওগুলোকে বের করে না, সে ওদেরকে ওরকমভাবেই রেখে দেওয়া হয়, যে সিস্টেমটা হয়েছে আর কি। তো তোমার যেগুলো সেন্ট্রালের ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু তুমি অনেকটা হেল্প পাবে, যদি তুমি এটা করে পরে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি করে নাও, সেটা তুমি ল্যাটারাল এন্ট্রিতে ব্যাচেলার ডিগ্রি করবে, মানে এমনিতে তুমি ধরো আজকে জেন পাস দিয়ে পরে 3 বছর 3.5 বছর সময় লাগবে তোমার ব্যাচেলার ডিগ্রি করতে, কিন্তু তোমার এখান থেকে গিয়ে পরে যখন তুমি ব্যাচেলার ডিগ্রি করবে 2 বছরের মাথায় তোমার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে 1 বছর তোমার কম সময় লাগবে নর্মাল আর কি ব্যাচেলার করাতে, কারণ তুমি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ঢুকবে, ঠিক আছে, অনেকে করে থাকে। এরপর যদি তুমি এক্সপিরিয়েন্স করে নিতে পারো একটা 100 বেডের হসপিটালে, তখন কিন্তু তুমি সেন্ট্রালের সকল পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। দ্বিতীয় জিনিস একটা, এবার ব্যাচেলার যদি করে নাও তাহলে তো এলিজিবল হয়েই গেলে। এরপর সবচেয়ে মজার বিষয় কি, সেন্ট্রালে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে থাকে কিন্তু কম্পিটিশন প্রচুর কম। এই দিকে লাইনে অত কেউ যায় না, কম্পিটিশন প্রচুর কম, কিন্তু হচ্ছে ভ্যাকেন্সি প্রচুর বেশি বেরিয়ে থাকে, বেশ ভালো মাইনের টাকার ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে সিআরই বলে একটা এক্সাম হয়ে গেছে, সিআরই যে কমন রিক্রুটমেন্ট এক্সাম, তো এটার আন্ডারে আর কি সব কিছু এখন পরীক্ষা হয়, নার্সিং বলো, প্যারামেডিক্যাল বলো, সেন্ট্রালে যত কিছু রিক্রুটমেন্ট হয় তোমার এই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তো এটা ফলো করতে পারো, তোমরা এইদিকে যেতে পারো। এরপর যারা মেয়ে রয়েছে, মেয়েরা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে ভালো একটা লাইন আছে, সেটা হচ্ছে নার্সিং। পশ্চিমবঙ্গে থাকছো, জেন পাস হচ্ছে, এএনএম জিএনএম হচ্ছে, যদি গভর্নমেন্ট নাও পাও, প্রাইভেট থেকেও যদি করে নিতে পারো, তবুও কিন্তু তোমার জন্য নার্সিংটাই বেস্ট, ঠিক আছে, কারণ নার্সিংয়ে যে পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বেরোয়, বিগত কয়েক বছর বেরোয়নি, কিন্তু যে পরিমাণে ভ্যাকেন্সি বেরোয় অন্য কোনো মানে ডিপার্টমেন্টে এত পরিমাণ ভ্যাকেন্সি বেরোয় না। ইভেন নার্সিংয়ের সেন্ট্রাল লেভেলেও প্রচুর ভ্যাকেন্সি বেরোয়। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে নার্সিংয়ের ভবিষ্যৎ কি, সেই নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো যে প্যারামেডিক্যালের ভবিষ্যৎ কি, তাহলে তোমরা ট্যালি করে বুঝতে পারবে যে কোন দিকে তোমার যাওয়াটা উচিত, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার প্রতিটা কোর্স, যে কোর্সের ডিউরেশন কত সেটা আমি লিখে দিয়েছি, তুমি যদি ফলো করতে চাও তো ফলো করতে পারো, ঠিক আছে। আর বাকি হচ্ছে এগুলো হচ্ছে সব গভর্নমেন্ট কলেজ, এগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, ভালো ভালো কলেজ, যত মেডিকেল কলেজ আছে সব কলেজগুলো এগুলোর মধ্যে ইনভলভ হয়েছে, সবাই হচ্ছে এই কোর্সটা করিয়ে থাকে। এই পর্যন্ত তাহলে আজকের ভিডিওটা ছিল, আশা করি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পেরে গিয়েছো, কি তোমাদের লাগবে বা এই কোর্সের ভবিষ্যৎ কিভাবে ফর্ম ফিল আপ করবে, সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তো যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে একটু জানাবে, তোমাদের বাকি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে, যাতে তারা ওই ফর্মটা ফিল আপ করতে পারে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।